এই রোগীর এর আগে 2 বার ওপেন সার্জারি এবং 1 বার ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করা হয়েছে। তারপরেও পিত্তনালীর শেষ অংশে এরকম একটি স্টোন আটকে ছিল। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আজকে পিত্তনালীর পাথর নিয়ে একটি কমন প্রশ্নের উত্তর দেব। আমরা জানি যে পিত্তনালীতে মাঝে মাঝেই রোগীদের স্টোন ফর্মেশন হয় বা পাওয়া যায়। 95% ক্ষেত্রে পিত্তনালীর পাথর পিত্তথলি থেকে আসে, আর মাত্র 5% ক্ষেত্রে পিত্তনালীতেই প্রাথমিকভাবে ফর্মেশন হয়। তাহলে অর্থ দাঁড়ালো, পিত্তথলিতে যদি পাথর থাকে এবং সেই পাথরের কারণে যদি উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই পিত্তথলির সার্জারি করিয়ে নিতে হবে। নতুবা পিত্তথলিতে থাকা পাথর যে কোনো একটা সময় পিত্তনালীতে মাইগ্রেট করতে পারে, বিশেষ করে যদি পিত্তথলিতে থাকা পাথরের সাইজ আকারে ছোট থাকে। আজকে যে প্রশ্নের উত্তর দেব সেটি হলো যে পিত্তনালীতে যদি পাথর চলে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট বা অপারেশন কি হবে। পিত্তনালীতে পাথর গেলে মেডিকেলের ভাষায় বলা হয় কোলেডোকোলিথিয়াসিস। সেটি বোঝার উপায় কি? কোলেডোকোলিথিয়াসিস যদি কোনো রোগীর হয় সেক্ষেত্রে রোগীর পেটের উপরিভাগে বা ডান দিকে প্রচণ্ড ব্যথা হবে এবং ব্যথার সাথে রোগীর জন্ডিস দেখা দিতে পারে এবং কাঁপুনি সহ জ্বর আসতে পারে। এবং আল্ট্রাসোনোগ্রাম করলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে এই ধরনের রোগীর পিত্তথলিতেও পাথর আছে। এবং পিত্তনালী পাথর শনাক্তকরণের জন্য বেস্ট যে ইনভেস্টিগেশন সেটি হচ্ছে এমআরসিপি। সাধারণত আল্ট্রাসোনোগ্রামে পিত্তনালীর পাথর শনাক্ত হয় না। যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই যে পিত্তনালীতে যদি পাথর চলে যায় সেক্ষেত্রে করণীয় কী। পিত্তনালীর পাথরের প্রাইমারি বা প্রাথমিক চিকিৎসা হচ্ছে ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করে আনা। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, পিত্তনালীতে থাকা পাথর যদি 1.5 সেন্টিমিটার বা তার ছোট হয় সেক্ষেত্রে ইআরসিপি করা সম্ভব। কিন্তু যদি পাথরের সাইজ 1.5 সেন্টিমিটার বা তার বড় হয় সেক্ষেত্রে কিন্তু ইআরসিপি করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, যদি এমন কোনো সেন্টার থাকে যেখানে এক্সট্রা কর্পোরাল শকওয়েভ লিথোট্রিপসি অর্থাৎ মেকানিক্যাল পদ্ধতিতে স্টোন ক্রাশ করার ওয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু ইআরসিপির মাধ্যমে পাথর বের করা সম্ভব। কারণ পাথর গুঁড়া করে ইআরসিপি অর্থাৎ ইন্ডোস্কোপির মাধ্যমে পাথর বের করে আনা সম্ভব। কিন্তু যদি ESWL না থাকে, এই ফ্যাসিলিটিসটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু 1.5 সেন্টিমিটারের বড় পাথর ইআরসিপির মাধ্যমে বের করা সম্ভব হবে না। অবশ্যই ল্যাপারোস্কোপিক অথবা ওপেন সার্জারির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করতে হবে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, যেহেতু 95% ক্ষেত্রেই পিত্তনালীর পাথর পিত্তথলি থেকে আসে, যখনই পিত্তনালীর পাথর সেটি ইআরসিপি হোক, ল্যাপারোস্কোপিক হোক বা ওপেন পদ্ধতিতে বের করা হোক না কেন, অবশ্যই সাথে সাথে পিত্তথলিটি ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে দিতে হবে। যখন ইআরসিপি পসিবল না, তখন ওপেন পদ্ধতিতে আমরা সাধারণত কি করি, পিত্তনালী একটা ফাঁপা টিউব যেটি লিভার থেকে খাদ্যনালী পর্যন্ত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বায় থাকে, টিউবের মতো 4 to 6 মিলিমিটার চওড়ায় থাকে। লিভার যে গড়ে প্রতিদিন 1.5 থেকে 2 লিটার পিত্ত রস তৈরি করে, সেটি এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়। আমরা এই পিত্তনালীতে যখন পাথর চলে আসে, ইআরসিপি যখন পসিবল না হয়, তখন এই পিত্তনালী বরাবর একটা ইনসিশন দিয়ে পাথরগুলো বের করে ক্লোজ করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা একটা টিউব দেই এবং টিউবটা 7 দিন, ক্ষেত্রে বিশেষে 1 মাস পরে ফেলে দিই। এই হচ্ছে মেইন চিকিৎসা। কিন্তু অনেক রোগীর ক্ষেত্রেই ওপেন পদ্ধতিতে সার্জারি করতে গিয়ে শুধুমাত্র পাথর বের না করে আমরা পুরো পিত্তনালীটা ফেলে দেই। পুরো পিত্তনালীটা ফেলে দিয়ে লিভারের সাথে থাকা একটু পিত্তনালী রেখে দিয়ে ওই নালীটুকুর সাথে খাদ্যনালী এনে জোড়া লাগিয়ে দেই, অর্থাৎ বাইপাস, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হেপাটিকোজেজনোস্টমি। এখন প্রশ্ন আসতে পারে যে পিত্তনালীর পাথর যখন আমরা একটা ছোট ইনসিশন দিয়ে বের করে অপারেশনটা শেষ করি, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগে এবং হসপিটালে বেশি সময় থাকাও লাগে না, 3 থেকে 4 দিন থাকলেই হয় এবং খরচও অনেক কম। কিন্তু যখন এরকম পিত্তনালী পুরোটা ফেলে দিয়ে একটি বাইপাস করা হয়, অর্থাৎ লিভারের সাথে থাকা পিত্তনালীর সাথে খাদ্যনালী এনে জোড়া লাগিয়ে দেওয়া এবং বাকি পিত্তনালীটাকে ফেলে দেওয়া, এই অবস্থানে বা এই ভূমিকায় আমরা কখন যাই, অর্থাৎ পিত্তনালী আমরা কখন ফেলে দিয়ে বাইপাস করি। আজকের এই ভিডিওটা বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের জন্য। 5টি কারণে সাধারণত পুরো পিত্তনালীটা ফেলে দিতে হয়। 1 নম্বর কারণ হচ্ছে পিত্তনালীতে যদি পাথর থাকে এবং সেক্ষেত্রে যদি এর আগে 3 বার ইআরসিপি, ওপেন সার্জারি অথবা
3বার ইআরসিপি অথবা একবার ইআরসিপি 2বার ওপেন সার্জারি অথবা 2বার ইআরসিপি 1বার ওপেন সার্জারি অর্থাৎ 3বার যে কোনো প্রসিডিউর করা হয়েছে, তারপরেও যদি তার পিত্তনালীতে পাথর থাকে তাহলে অবশ্যই এই ধরনের পিত্তনালী রেখে দেওয়া যাবে না। কারণ হচ্ছে এই ধরনের পিত্তনালী যদি রেখে দেওয়া হয় আবারও এই পিত্তনালীতে স্টোন ফর্মেশন হবে। এর কারণ হচ্ছে তখন বুঝতে হবে যে পিত্তনালীরই কোনো না কোনো প্যাথোলজি আছে যার কারণে এই পিত্তনালীতে বারবার পাথর হচ্ছে। এই ধরনের পিত্তনালী রেখে দেওয়া যাবে না। সেক্ষেত্রে পুরো পিত্তনালী ফেলে দিয়ে লিভারের সাথে খাদ্যনালী এনে জোড়া লাগিয়ে দিতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে পিত্তনালীর শেষ অংশে যখন স্টোন ফর্মেশন হয় বা স্টোন জমা থাকে তখন উপরের পিত্তনালীটা চওড়া হতে থাকে। চওড়া হতে হতে যদি এটি 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটারের বেশি চওড়া হয় সেক্ষেত্রেও এই রেকমেন্ডেশন হচ্ছে পুরো পিত্তনালী ফেলে দিয়ে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে, অর্থাৎ বাইপাস করতে হবে। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে বারবার পিত্তনালী থেকে পাথর খাদ্যনালীতে যখন যায় তখন পিত্তনালীর শেষ অংশ স্ট্রাকচার বা শুকিয়ে যায়। তাহলে যেটি হবে, আমি যদি পিত্তনালীতে থাকা পাথর যদি বেরো করে ফেলি আবারও পিত্তনালীতে পাথর হবে। কারণ হচ্ছে পিত্তনালীর নিচের অংশটুকু শুকিয়ে গেছে, যেটাকে বলা হয় স্ট্রাকচার বা স্টেনোসিস। সুতরাং পিত্তনালীর নিচের বা শেষ অংশ যদি শুকিয়ে যায় সেক্ষেত্রেও পুরো পিত্তনালী ফেলে দিয়ে একটি বাইপাস করে দিতে হবে। চতুর্থ যে কারণ সেটি হলো পিত্তনালীতে যখন মাল্টিপল লার্জ ইম্প্যাক্টেড স্টোন থাকে, ইআরসিপির মাধ্যমে সম্ভব নয়, ইভেন ওপেন পদ্ধতিতে সার্জারি করতে গিয়েও সকল স্টোন বের করে আনা সম্ভব হয় না, সেক্ষেত্রেও কিন্তু পুরো পিত্তনালী ফেলে দিয়ে এরকম একটি বাইপাস করে দিতে হবে। আর পঞ্চম যে কারণ সেটি হচ্ছে প্রাইমারি স্টোন। প্রাইমারি স্টোন কি? আমি আগেই বলেছিলাম যে পিত্তনালীতে যে পাথর হয় তার 95% ক্ষেত্রেই পিত্তথলি থেকে পাথর তৈরি হয়ে পিত্তনালীতে আসে। মাত্র 5% ক্ষেত্রে পিত্তনালীতে স্টোন ফর্মেশন হয়। কিন্তু যদি এমন ঘটনা পাওয়া যায় যে পিত্তথলিতে কোনো পাথর নাই, শুধুমাত্র পিত্তনালীতে পাথর, তাহলে বুঝতে হবে এটা প্রাইমারি বিলিয়ারি স্টোন, অর্থাৎ প্রাথমিকভাবেই পিত্তনালীতে স্টোন ফর্মেশন হয়েছে যেটি পিত্তথলি থেকে আসে নাই। সুতরাং এই ধরনের পিত্তনালী রেখে দিলেও কিন্তু বারবার পিত্তনালীতে পাথর ফর্মেশন হবে। সেক্ষেত্রে পুরো পিত্তনালীটুকু ফেলে দিয়ে একটি বাইপাস করে দিতে হবে। মোটা দাগে 5টি কারণে পুরো পিত্তনালী ফেলে দিয়ে লিভারের সাথে খাদ্যনালী জোড়া লাগিয়ে দিতে হয়। নম্বর 1, যদি স্টোনের কারণে প্রিভিয়াসলি 3বার প্রসিডিউর বা সার্জারি করা হয়, যদি পিত্তনালীর শেষ অংশ শুকিয়ে যায়। তৃতীয় কারণ, যদি মাল্টিপল বা অনেকগুলো স্টোন থাকে যেটি সার্জারি বা ইআরসিপির মাধ্যমে বের করে আনা সম্ভব না হয়। চতুর্থ যে কারণ, যদি পিত্তনালীটা মোটা হয়ে 2 সেন্টিমিটার বা তার বেশি হয়ে গেছে। ফিফথ যে কারণ, যদি পিত্তনালীর পাথরটা প্রাইমারি স্টোন হয়। এই 5টি কারণে পিত্তনালী থেকে শুধুমাত্র পাথর বের করে আনাটাই সম্পূর্ণ চিকিৎসা হবে না। কমপ্লিট চিকিৎসা হবে তখনই যখন আমি পুরো পিত্তনালীটা ফেলে দিয়ে লিভারের সাথে থাকা পিত্তনালীর সাথে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দেব, তখনই হবে এই ধরনের রোগীদের কমপ্লিট চিকিৎসা বা অপারেশন বা সার্জারি। আজকের এই বিষয়টি আলোচনায় আনার একটি কারণও আছে। আজকে আমি যে রোগীর অপারেশন করলাম, ওনার বয়স 60 বছর। উনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথার এই সমস্যা নিয়ে ভুগতেছিলেন। মাঝে মাঝেই ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসতো এবং জন্ডিস হতো। আমি যখন হিস্ট্রি নিলাম, 15 বছর আগে ওনার পিত্তথলি এবং পিত্তনালীর একবার ওপেন সার্জারি হয়েছিল। তারপরে এই রোগীর একবার ইআরসিপি করে স্টোন বের করা হয়েছে। লাস্ট 3 মাস আগে ওনার ওপেন পদ্ধতিতে আবারও পিত্তনালীর সার্জারি করা হয়েছে, কিন্তু রোগীর ব্যথা কমেনি, জন্ডিস কমে নাই, আবারও কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে। ফলশ্রুতিতে 4 দিন আগে রোগী আমার চেম্বারে দেখা করেন। আমি একটি এমআরসিপি করে দেখি যে এই রোগীর পিত্তনালীর শেষ অংশে আবারও একটি স্টোন আছে। আজকে আমি এই রোগীর পুরো পিত্তনালীটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে লিভারের সাথে থাকা পিত্তনালীর সাথে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি, যেটাকে বলা হয় হেপাটিকোজেজুনোস্টমি। সাধারণত একটি পিত্তনালীর স্টোন বের করে সার্জারি করতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। বাট এই ধরনের একটি সার্জারি করতে, অর্থাৎ যখন 2-3 বার অপারেশন করা থাকে, বারবার অপারেশন করার ফলে পেটের ভিতরে অনেক অ্যাডহেশন হয়, সেগুলো সেপারেট করতে অনেক সময় লাগে। যে কারণে আজকের অপারেশনটি করতে প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছে। এবং যেহেতু 2টি বাইপাস, একটি হচ্ছে হেপাটিকোজেজুনোস্টমি অর্থাৎ লিভারের সাথে খাদ্যনালী জোড়া লাগানো, এবং খাদ্যনালীর সাথে খাদ্যনালীর আরেকটা সেপারেট জোড়া লাগিয়ে দিয়েছি, যেটা করলে রোগীর জন্য অনেক ভালো হয়। সেটি আমি আজকের এই রোগীর সম্পন্ন করলাম। আপনারা চাইলে দেখতে পারেন। এটি যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে পিত্তনালী। এই পিত্তনালীটা আমি পুরো নিয়ে আসছি, আর এই পিত্তনালীর শেষ অংশে এই পাথরটা আটকে ছিল।
এই রোগীর এর আগে 2 বার ওপেন সার্জারি এবং 1 বার ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করা হয়েছে। তারপরেও পিত্তনালীর শেষ অংশে এরকম একটি স্টোন আটকে ছিল। তাহলে আমি যে আলোচনায় বলছিলাম যে 5টি কারণে পুরো পিত্তনালীটা ফেলে দিতে হয়। দেখেন এই রোগীর কী কী কারণ ছিল। এই রোগীর এর আগে 3 বার প্রসিডিউর করা হয়েছে। নম্বর 1, এমআরসিপিতে দেখা গেছে তার পিত্তনালীর ডায়ামিটার 20 মিলিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার হয়ে গেছে। এবং এমআরসিপিতে আরও একটি বিষয় বলেছে যে তার পিত্তনালীর শেষ অংশ শুকিয়ে গেছে, স্ট্রিকচার ছিল। তার মানে 3টি কারণেই আমি এই রোগীর ভিতরে পেয়েছি। সে কারণে তার এই অপারেশনটি আমি এভাবে করলাম, অর্থাৎ পুরো পিত্তনালী ফেলে দিয়ে বাইপাস করে দিয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি যে বিষয়টি বলতে চেয়েছি যে অনেক সময় আমাদের ধারণা যে ছোট ছোট রোগ বা সার্জিক্যাল ইস্যু থাকলে খুব অল্প সময়ের ভিতরে অল্প খরচেই সার্জারি করা সম্ভব, বিষয়টা তা নয়। অবশ্যই যখন প্রাইমারিভাবে কোনো একটা সার্জারি করা হয় তখন কিন্তু খুব বেশি খরচ পড়ে না বা রোগীর উপরও বেশি হ্যাসেল যায় না। কিন্তু যখন রোগীর এরকম একাধিকবার সার্জারি হয় এবং একটি কমপ্লিট সার্জারি না হয়, তখন তৃতীয়বার বা চতুর্থবার সার্জারি করতে গেলে অনেক সময় নিয়ে সার্জারি করতে হয়। হাতে ব্লাড অ্যাভেলেবেল রেখে, অর্থাৎ অ্যাটলিস্ট 1 ব্যাগ বা 2 ব্যাগ ব্লাড হাতে নিয়ে সার্জারি শুরু করতে হয়। বিশেষ যে বিষয়, যখন যে রোগের সার্জারি করতে হবে ডেফিনেটলি আমাদের একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আপনি সার্জারিটি সেই রোগ সংশ্লিষ্ট সার্জনকে দিয়ে করিয়ে নেবেন। তাহলে আশা করি আপনাদের চিকিৎসার মান এবং অপারেশনের মান ডেফিনেটলি ভালো হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।